আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত প্রেমেন্দ্র মিত্র রচিত মালগাড়ি কবিতাটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে কবিতার বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝাবো। আশা করছি এই ভিডিওটি দেখার পর মালগাড়ি কবিতার বিষয়বস্তু বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। মালগাড়ি কবিতাটি লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। তো আমরা মূল কবিতাতে যাওয়ার আগে কবি প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে সংক্ষেপে কিছু কথা জেনে নেব। পাঠ্য বইতে তোমাদের কবিতাটি যেখানে শেষ হয়েছে তার পরবর্তী পৃষ্ঠাতেই হাতে কলমে অংশের একদম শুরুতে কবি প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে কিছু কথা দেখবে লেখা রয়েছে। এখানে বলা হচ্ছে, বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের পরে গদ্যে এবং পদ্যে নতুন রীতি যাদের হাত ধরে শুরু হয়েছিল তাদের মধ্যে প্রেমেন্দ্র মিত্র অগ্রগণ্য। তিনি গল্প, কবিতা, উপন্যাস, শিশু কিশোর সাহিত্য, নাটক, প্রবন্ধ এবং অনুবাদমূলক রচনা সব বিষয়েই ছিলেন সমান দক্ষ। কালিকলম পত্রিকার সম্পাদক প্রেমেন্দ্র মিত্র কল্লোল পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমা, সম্রাট, সাগর থেকে ফেরা, ফেরারি ফৌজ ইত্যাদি কাব্যগ্রন্থ, পাক, হানাবাড়ি, মিছিল, বিসর্পিল ইত্যাদি উপন্যাস, তেলেনাপোতা আবিষ্কার, শুধু কেরানি, শৃঙ্খল, হয়তো ইত্যাদি ছোট গল্প তিনি রচনা করেছেন। ছোটদের জন্য নানা রকমের রহস্য গল্প এবং গোয়েন্দা কাহিনী লিখেছেন। ঘনাদা চরিত্র প্রেমেন্দ্র মিত্রের অবিস্মরণীয় সৃষ্টি। কবিতার সাগর থেকে ফেরা কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার এবং একাডেমি পুরস্কার পেয়েছিলেন। দেখো, কবিতাটির নামকরণ কবি করেছেন মালগাড়ি। মালগাড়ি শব্দের অর্থ কি? মালগাড়ি শব্দের অর্থ হলো রেলপথে পণ্য পরিবহনের জন্য বিশেষভাবে নির্মিত বদ্ধ বা ছাদহীন গাড়ি। মোট কথা, যে গাড়িতে পণ্য বা মালপত্র পরিবহন করা হয়, বা সহজভাবে মনে রাখতে পারো যে ট্রেনগুলোতে শুধুমাত্র মালপত্র পরিবহন করা হয়, মানুষজন যাতায়াতের জন্য সেই ট্রেনগুলো নয়, তাকেই মালগাড়ি বলে। তো আলোচ্য কবিতায় আমরা দেখব কবিতার কথক মালগাড়ি হওয়ার স্বপ্ন দেখছে, অর্থাৎ সে মনে মনে ভাবছে যদি সে মালগাড়ি হতে পারতো তাহলে খুব ভালো হতো। কবিতার কথক কেন মালগাড়ি হতে চেয়েছে সেটা আমরা কবিতাটি পাঠের মাধ্যমে আরো ভালোভাবে বুঝতে পারবো। কবি লিখছেন, চাই না আমি তুফান কি মেল ট্রেন, মালগাড়ি হই একটি শুধু যদি, ঘটর ঘটর দিন রাত্রির চলি, নেইকো তারা যেন ভাটার নদী। কবি বলছেন যে তিনি তুফান বা মেল ট্রেন চান না। তুফান শব্দের অর্থ কি? তুফান হলো ঝড়। এখানে তুফান কি মেল ট্রেন দ্বারা কবি বোঝাতে চেয়েছেন ঝড়ের গতিতে চলা ট্রেন বা ঝড়ের গতিতে চলা বা দ্রুতগামী মেল ট্রেন তিনি চান না। মেল ট্রেন হলো যাত্রী ও ডাকবাহী বা চিঠিপত্র পরিবহনের জন্য যে রেলগাড়িগুলি রয়েছে। যদিও প্যাসেঞ্জার ট্রেন এবং মেল ট্রেনের মধ্যে তেমন পার্থক্য নেই, তবে অনেক আগে ভারতীয় রেল ব্যবস্থায় যে মেল ট্রেনগুলো রয়েছে সেই মেল ট্রেনগুলোর মাঝের দিকের একটি বগি থাকতো ডাক বাক্সের রঙের, অর্থাৎ লাল রঙের বগি থাকতো, এবং সেই বগিতেই সমস্ত চিঠিপত্র পরিবহন করা হতো। যুগের সঙ্গে তাল মিলিয়ে সেই বগিগুলো এখন আর দেখা যায় না। মোট কথা, এই মেল ট্রেনগুলোতে মানুষজনের সাথে চিঠিপত্র ও পরিবহন করা হয়, এ কারণে এগুলোকে মেল ট্রেন বলা হয়। তাই কবি এখানে বলছেন যে তিনি ঝড়ের গতিতে চলা বা দ্রুতগামী মেল ট্রেন হতে চান না। কবি চেয়েছেন যে তিনি যদি একটু মালগাড়ি হতে পারতেন তাহলে তিনি ঘটর ঘটর দিন রাত ধরে চলতেন। ঘটর ঘটর হচ্ছে ট্রেন চলার শব্দ, অর্থাৎ কবির মনের আশা তিনি যদি একটু মেল ট্রেন হতে পারতেন তাহলে ঘটর ঘটর করে দিন রাত ধরে তিনি চলতেন। নেইকো তারা যেন ভাটার নদী। ভাটা হচ্ছে নদীর জলের হ্রাস পাওয়া। আমরা জানি যে চাঁদ এবং সূর্যের আকর্ষণে নদীর জল ফুলে ওঠে বা কমে যায়, তাকে জোয়ার ভাটা বলে। তো এই নদীর জলে হ্রাস পাওয়া বা কমে যাওয়া হলো ভাটা।
জোয়ারে যেমন নদীর জল হঠাৎ ফুলে ওঠে, কিন্তু ভাটার সময় ধীরে ধীরে নদীর জল আবার কমতে থাকে, তাই কবি মালগাড়িকে ভাটার নদীর সাথে তুলনা করেছে। অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন যে তিনি মালগাড়ি হয়ে ঘটর ঘটর শব্দে দিন রাত ধরে চলবেন ভাটার নদীর মতন, তার কোনো তাড়াহুড়ো নেই। সে নিজের ইচ্ছে আপন গতিতে চলবে। এরপর কবি লিখছেন, জন্মদিনে মিষ্টি একটা পরী ভুলে যদি আসে আমার বাড়ি, চেয়ে নেব একটি শুধু বর, বলবো আমায় করোনা মালগাড়ি। পরী শব্দের অর্থ হলো রূপকথায় বর্ণিত ডানা বিশিষ্ট সুন্দরী নারী, যারা তাদের শক্তির দ্বারা বিভিন্ন ইচ্ছে পূরণ করতে পারে, অসাধ্য সাধন করতে পারে। তো কবিতার কথক এখানে মনে মনে কল্পনা করছে যে তার জন্মদিনে ভুল করে যদি তাদের বাড়িতে কোনো একটা পরীর আবির্ভাব হয়, তাহলে কথক সেই পরীর কাছ থেকে একটি বর চেয়ে নেবেন। বর শব্দের অর্থ হলো আশীর্বাদ। পরীর কাছে কবিতার কথকে কি আশীর্বাদ চাইবেন? পরীর কাছে কবিতার কথক আশীর্বাদ চাইবেন পরী যেন কথককে মালগাড়ি বানিয়ে দেয়। অর্থাৎ কবিতার কথক মালগাড়ি হতে চান। এরপর কবি লিখছেন, প্যাসেঞ্জার কি মেল ট্রেন সব যত শুধু কাজের ধান্দা নিয়েই আছে, স্টেশন পেলেই যাত্রী ওঠায় নামায়, ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে। অর্থাৎ প্যাসেঞ্জার ট্রেন বা যাত্রী পরিবহনের যে ট্রেনগুলো এবং মেল ট্রেনগুলো, এই সমস্ত ট্রেনই শুধুমাত্র কাজের ধান্দা নিয়ে থাকে। ধান্দা শব্দের অর্থ হলো মতলব, অর্থাৎ এই ট্রেনগুলো কাজের মতলব নিয়ে থাকে। কেমন কাজ? এই ট্রেনগুলো স্টেশন পেলেই তারা যাত্রী ওঠায় না। দেখবে আমাদের আশেপাশে যে লোকাল ট্রেনগুলো রয়েছে, ট্রেনগুলো প্রত্যেকটা স্টেশনে দাঁড়ায় এবং কিছু মানুষ স্টেশনে নামে, কিছু মানুষ স্টেশন থেকে ট্রেনে ওঠে, অর্থাৎ তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। এবং এই ট্রেনগুলোর একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হয়, বা তাদের একটা নির্দিষ্ট টাইম টেবিল থাকে, সেই টাইম টেবিল অনুযায়ী তাদের প্রত্যেকটা স্টেশনে পৌঁছতে হয়। এ কারণে কবি লিখছেন যে ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে। অর্থাৎ এই ট্রেনগুলোর যেন একটা ভাবনা থাকে যে লেট বা দেরি না হয়ে যায়। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে প্যাসেঞ্জার কিংবা মেল ট্রেনগুলি কাজের অজুহাতে প্রায় প্রত্যেক স্টেশনে যাত্রী ওঠানো নামানোর জন্য থামে। আবার তারা সময়ের কথাও ভাবে যাতে টাইম টেবিল অনুযায়ী দেরি না হয়ে যায়, সঠিক সময়ে তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে। এরপর বলা হচ্ছে, আমার শুধু নিজের খুশির চলা, দায় নেই কো টাইম টেবিল দেখার, যত দূরেই যেখানে যাই নাকো, সারা লাইন শুধু আমার একার। আমার শুধু নিজের খুশি চলা, এখানে কার চলার কথা বলা হয়েছে? এখানে মালগাড়ির চলার কথা বলা হয়েছে। অর্থাৎ কবিতার কথক নিজেকে মালগাড়ি রূপে কল্পনা করছে এবং কবিতার কথক ভাবছে, আমি যদি মালগাড়ি হতে পারি তাহলে আমি নিজের খুশির মতো বা নিজের ইচ্ছে মতো বা স্বাধীনভাবে আমি চলতে পারবো। দায় নেই কো টাইম টেবিল দেখার। দায় শব্দের অর্থ হলো দায়িত্ব। এখানে কেন এমনটি বলা হচ্ছে যে টাইম টেবিল দেখার কোনো দায় বা দায়িত্ব নেই? আসলে মালগাড়িগুলো পণ্য পরিবহন করে এবং তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে হয়। ধরো পশ্চিমবঙ্গ থেকে কোনো মাল নিয়ে একটি মালগাড়ি যাচ্ছে পাঞ্জাবে, অর্থাৎ তার গন্তব্যস্থল পাঞ্জাব। সে মাঝখানে কোনো স্টেশনে বা প্রত্যেকটা স্টেশনে সে থামবে না, সে একেবারে পাঞ্জাবে গিয়েই থামবে। এ কারণেই বলা হচ্ছে যে টাইম টেবিল অনুযায়ী, অর্থাৎ সময় বা ঘড়ি ধরে প্রত্যেক স্টেশনে তার থামার কোনো দায়িত্ব নেই। সে নিজের ইচ্ছে অনুযায়ী চলবে এবং তার গন্তব্যে সে স্বাধীনভাবে পৌঁছবে। মাঝখানে তার থামার বা চলার কোনো নিষেধ নেই।
তাই তো কবিতার একদম শেষ দুটি লাইনে কবি লিখেছেন, যত দূরেই যেখানে যাই না কো সারা লাইন শুধু আমার একার। অর্থাৎ মালগাড়ি সমস্ত লাইনকে একার মনে করে কেবলই চলার খুশিতে যত দূর হোক না কেন সে চলে যাবে। সকালবেলায় ট্রেনে করে যখন মানুষজন কাজের উদ্দেশ্যে বার হয় তখন দেখবে তাদের প্রত্যেকের মধ্যেই প্রচণ্ড ব্যস্ততা থাকে, অর্থাৎ তারা যেন সকলেই তাড়াতাড়ি বা যত দ্রুত সম্ভব তাদের গন্তব্যস্থলে পৌঁছতে চান। কিন্তু এখানে কবিতার কথক যেন ব্যতিক্রমী চরিত্র। সকলে যখন তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছতে চান, সেখানে কবিতার কথক ধীরে এবং নিজস্ব গতিতে বা নিজের ইচ্ছে অনুযায়ী হেলতে দুলতে ঘটর ঘটর শব্দে দিন রাত্রির ধরে মালগাড়ি হয়ে যেন অশেষ চলা বা ধীর চলাতেই সুখ পেতে চান। অর্থাৎ তার মধ্যে যেন কোনো ব্যস্ততা নেই। অর্থাৎ আলোচ্য কবিতায় কবি যেন ঘড়ি ধরে চলা ব্যস্ততম সমাজের উল্টো দিকে হেঁটে নিজস্ব গতিতে স্বাধীনভাবে চলার ইঙ্গিত দিয়েছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো সকলে। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।